দিলার আফরোজ আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের নবম অধ্যায়টা দেখব। তোমরা তোমাদের অর্থনীতি বইটা বের করো। এখানে তোমরা 108 পেজটা একটু বের করো। আর শিক্ষার্থী, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বেকারত্বটা কি এবং বেকারত্ব কয় প্রকার সে সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই তো? তাহলে তোমাদের কি মনে আসছে যে বেকারত্বটা কি? যে বেকারত্ব হচ্ছে যে কাজ করতে সক্ষম কিন্তু প্রচলিত মজুরিতে কাজ পায় না, সেটাকে আমরা বলেছিলাম কি বেকারত্ব। মানে কাজ করতে সক্ষম মানে কি কাজ করার শক্তি তার আছে, কিন্তু যে মজুরি আছে সেই মজুরিতে সে কাজ করতে পারছে না, এটাই হচ্ছে কি বেকারত্ব। আর কি করেছিলাম আমরা? যে বেকারত্বের প্রকৃতি। তাই বেকারত্ব আমরা কয় প্রকার করেছিলাম? 3 প্রকার। তার মধ্যে কি কি আছে? যে 1 নম্বরটা ছিল যে মৌসুমি বেকারত্ব, মানে সিজনাল যে বেকারত্বটা আছে সেটাই হচ্ছে তোমার মৌসুমি বেকারত্ব। তারপরে আমরা পড়েছিলাম যে ছদ্মবেশী বেকারত্ব। আর কি পড়েছিলাম? সাময়িক ছদ্মবেশী, মানে যেটাকে দেখা যায় না। ধরো যেমন তুমি তোমার বাবার সাথে কাজ করতেছো, তোমার বাবা তার পারিশ্রমিক পাচ্ছে কিন্তু তুমি সেটার পেছনে কোনো পারিশ্রমিক পাচ্ছ না, এটাই হচ্ছে তোমার ছদ্মবেশী বেকারত্ব। আর সাময়িক বেকারত্ব, সাময়িক বেকারত্বটা কি? যে ধরো তুমি কোথাও কাজ করতেছো, এখন তুমি ওই কাজটা ছেড়ে নতুন একটা কাজ খুঁজবা বা নতুন একটা চাকরিতে যাবা, এটাই হচ্ছে তোমার কি মানে এক চাকরি ছেড়ে তুমি হয়তো কিছুদিন বসে আছো, তারপরে তুমি একটা অন্য কাজে যাবা, এটাই হচ্ছে কি সাময়িক বেকারত্ব। মানে অল্প সময়ের জন্য তুমি বেকার আছো, এটাই হচ্ছে সাময়িক বেকারত্ব। তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? বেকারত্ব কাকে বলে আর বেকারত্বের প্রকৃতি, মানে বেকারত্ব কয় প্রকার সে সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা দেখব যে বেকারত্ব নিরসন, মানে কিভাবে এই বেকারত্বটা দূর করা যায় সে সম্পর্কে আমরা আজ জানব। আর শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বই খুলেছ, তোমাদের 109 পেজ। এখন দেখো যে বেকারত্ব নিরসন কিভাবে আমরা করতে পারি। বেকারত্ব নিরসন বা দূর করা করতে পারি। বেকারত্ব নিরসন, এই যে বেকারত্ব আমরা যে 3 প্রকার বেকারত্ব দেখেছিলাম, এই 3 প্রকার বেকারত্বকে আমরা কিভাবে দূর করতে পারি, নির্মূল করতে পারি, সেই সম্পর্কে আজ আমরা জানব। তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করো যে বেকারত্ব যে আমরা পড়েছিলাম যে 3 প্রকারের বেকারত্ব আছে, 1 মৌসুমি, 2 ছদ্মবেশী এবং 3 ছিল সাময়িক বেকারত্ব। এই বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে দেখো যে প্রথমে আমাদের কি আছে? যে ছদ্মবেশী বেকারত্ব। প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব দূরীকরণ। ছদ্মবেশী বেকারত্ব দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ। আমরা যে 3 প্রকার বেকারত্ব করেছিলাম তার মধ্যে আমাদের দ্বিতীয় পয়েন্টটা ছিল যে ছদ্মবেশী বেকারত্ব। সেই ছদ্মবেশী বেকারত্বটা, এই যে বেকারত্ব থেকে নিরসন করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে ছদ্মবেশী বেকারত্ব সেটা আমাদের কি করতে হবে? দূর করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো শিক্ষার্থী, যে ওখানে লেখা আছে যে অনুন্নত দেশে কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। তাহলে আমরা তো অনুন্নত দেশের মধ্যে নাকি উন্নয়নশীল দেশ? আমরা এখন উন্নয়নশীল দেশের মধ্যে আছি, তাই তো? এই উন্নয়নশীল দেশে তোমার যে কৃষি ব্যবস্থায় যে ছদ্মবেশী বেকারত্ব আছে সেটাকে তোমার দূর করতে হবে। আর এইখানে তোমার আর কি করতে হবে? এই বেকারত্ব থেকে, ছদ্মবেশী বেকারত্ব থেকে নিরসন করতে গেলে আমাদের কৃষি খাতের শ্রমিকের, আর আমাদের দেশে আরেকটা তোমার জিনিস আছে যে কৃষিকাজের থেকে আমরা কিন্তু শিল্প কাজে বেশি পারিশ্রমিক পেয়ে থাকি। এইটা আমরা যদি এই থেকে আমরা বেরিয়ে আসতে পারি, মানে এই যে কৃষিখাত এবং শিল্প খাতের মধ্যে যে দূরত্ব, এটা যদি আমরা দূর করতে পারি তাহলে যে ছদ্মবেশী বেকারত্ব আছে এটা থেকে আমরা মুক্তি পাবো। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা ছিল যে ছদ্মবেশী বেকারত্ব। এই ছদ্মবেশী বেকারত্ব থেকে
শিক্ষার্থী? এবার আসো যে 2 নাম্বার কি? 2 নাম্বার যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে তোমার মূলধন বিনিয়োগ ও বেকারত্ব দূরীকরণ। 2 নাম্বার হচ্ছে তোমার মূলধন বিনিয়োগ, মূলধন বিনিয়োগ ও বেকারত্ব দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ। তাহলে এবার দেখো যে মূলধনটা কি? টাকা পয়সা, তাই তো? এই মূলধন থেকে, এই মূলধন যদি আমরা কোনো কাজ, আমাদের দেশে যে বিরাজমান বেকারত্ব আছে এটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? মূলধন বিনিয়োগ করতে হবে। এই মূলধন বিনিয়োগের ফলে আমাদের প্রথমে কি করতে হবে? নির্দিষ্ট, ধরো তুমি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দিয়ে কোনো শিল্প কারখানা বা যে শিল্পের যে যান্ত্রিক কৌশলগত যে কাজ আছে সেগুলো যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে কী হবে? আমাদের বেকারত্ব কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? যে মূলধন বিনিয়োগের মাধ্যমে কী করতে হবে? শিল্পের উন্নয়ন করতে হবে। তারপরে আর কী করতে হবে? যে মূলধন শিল্পের যে যান্ত্রিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের কী হবে? বেকারত্ব অনেকটা কমে যাবে। এর কারণ কি? যদি আমরা মূলধন বিনিয়োগ করে শিল্পের উন্নতি করতে পারি তাহলে এখানে হয়তো কিছু শ্রমিকের কর্মসংস্থান হবে। এর ফলে আমরা কি পাবো? কি করতে পারবো? যে আমরা বেকারত্ব দূর করতে পারবো। কারণ অনেকটা তোমার যদি কর্মসংস্থানের সুযোগ হয় অনেক বেকার লোকের তাহলে কি হবে? বেকারত্ব দূর হবে। এজন্য আমাদের মূলধন বিনিয়োগের মাধ্যমে তোমার শিল্পের উন্নতি ঘটাতে হবে, তাহলেই বেকারত্ব নিরসন করা সম্ভব। তারপরে শিক্ষার্থী আসো যে পরের যে পয়েন্টটা আছে সেটা কি? তোমার কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন, ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন। শিক্ষার্থী দেখো একটু খেয়াল করো যে কৃষি যন্ত্রপাতি পরের যে পয়েন্ট 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা কি? কৃষি যন্ত্রপাতি উৎপাদনের জন্য গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন। এই যে ধরো যে কৃষিখাতে যে ছোট ছোট যন্ত্রপাতিগুলো দরকার হয় সেগুলো যদি আমরা ক্ষুদ্র ও গ্রামীণ যে ক্ষুদ্র কুটির শিল্প আছে সেখানে যদি আমরা প্রস্তুত করতে পারি তাহলে কিন্তু আমাদের কি হবে? যে উৎপাদন কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং উৎপাদন খরচটাও কিন্তু কম হবে। কারণ আমরা ক্ষুদ্র পরিসরে এটা তৈরি করতেছি ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে। এর ফলে আমাদের যে কৃষির যে যন্ত্রপাতি তৈরি করার জন্য যে লোকবলের দরকার, যে জনবলের দরকার সেটা কিন্তু আমরা কৃষি করতে পারি যে ক্ষুদ্র গ্রামীণ যে ক্ষুদ্র কুটির শিল্প উৎপাদন করে গ্রামীণ যে ক্ষুদ্র কুটির শিল্প আছে সেগুলো স্থাপন করলে আমাদের কি হবে? অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এজন্য কৃষি যন্ত্রপাতি উৎপাদন জন্য গ্রামীণ ও ক্ষুদ্র কুটির শিল্পের স্থাপনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে আসো যে গ্রামীণ ব্যবস্থায় কৃষিভিত্তিক শিল্প উৎপাদন, গ্রামীণ ব্যবস্থায় দেখো যে 4 নম্বর দেখো গ্রামীণ ব্যবস্থায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন মানে কি? এই যে গ্রামীণ ব্যবস্থায় যদি আমরা কৃষিভিত্তিক শিল্প উৎপাদন করে সেখানে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে আমাদের কি হবে? কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর ফলে আমাদের কি হবে? বেকারত্ব অনেকটা
নিরসন হবে। তারপরে শিক্ষার্থী আসে যে 5 নম্বরে দেখো কৃষি জমিতে বহু ফসল উৎপাদন ব্যবস্থা। কৃষি জমিতে কি করতে হবে, তোমার বহু মানে অনেক ধরনের ফসল উৎপাদন করতে হবে। বহু ফসল উৎপাদন তাহলে শিক্ষার্থী দেখো যে কৃষি জমিতে আমাদের বাংলাদেশের প্রায় সমগ্র এলাকায় কি হয়, মৌসুমী ফসল ব্যতীত মাঝখানে কিন্তু আরেকটা ফসল উৎপাদন করা হয়। এই ফসল উৎপাদন যদি আমরা করতে পারি, মানে সিজন বাদেও যদি আমরা অসময়ে কিছু ফসল উৎপাদন করতে পারি, তাহলেও কিন্তু আমাদের কি হবে, ওখানে মানুষ কাজ করতে পারবে। ওই সময়টা মানুষ বসে না থেকে তাদের কাজের ব্যবস্থা করতে পারবে। এই জন্য বলা হয়েছে যে কৃষি জমিতে বহু ফসল যদি আমরা উৎপাদন করতে পারি ওই সময়টা, তাহলে সময়ের বাদেও অসময়ে যে কাজটা করা হবে, যে ফসল উৎপাদন করা হবে, ওখানেও লোকের কর্মসংস্থান হবে। তাই তো শিক্ষার্থী, এবার আসো যে 6 নম্বর যে পয়েন্টটা আছে সেটা দেখো, ফসল বহির্ভূত চাষাবাদ। ফসল বহির্ভূত চাষাবাদ। ফসল বহির্ভূত চাষাবাদটা কি একটু দেখো শিক্ষার্থী, যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে নদী নালা, খাল বিল ও নিচু জমি রয়েছে। এসব জায়গায় বিভিন্ন জাতের মৎস্য চাষ করা যায়। আর উঁচু ফসল হয় না এমন জায়গায় যদি আমরা হাঁস মুরগির খামার করে বছরে সবসময় কাজ করার সুযোগ হয়। তার মানে কি শিক্ষার্থী, যে ধান, গম, আলু, এই যে তারপরে সরিষা, এই ধরনের যে ফসলগুলো আছে, এই ফসল বাদেও যদি আমরা আরো অন্য ধরনের ফসল উৎপাদন করতে পারি, চাষাবাদ করতে পারি, তাহলেও কিন্তু আমাদের বেকারত্ব নিরসন হবে। তার মানে কি, যে যেখানে ধরো পুকুর, হাওর বা বিল আছে, সেখানে যদি আমরা মাছের চাষ করি, তাহলেও কিন্তু আমাদের বেকারত্ব অনেকটা নিরসন হবে, কারণ ওখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। তারপরে যে উঁচু জমি আছে, যেখানে ধরো ফসল হয় না, সেখানে যদি আমরা গাছপালা লাগাই, তারপরে তোমার হাঁস মুরগি লালন পালন করি, তাহলেও কিন্তু ওখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এজন্য বলা হয়েছে যে ফসল বহির্ভূত কাজের মাধ্যমেও কিন্তু আমরা বেকারত্ব দূর করতে পারি। তারপরে আসো যে 7 নম্বর যে পয়েন্ট আছে সেটা একটু খেয়াল করো শিক্ষার্থী, যে অর্থনৈতিক চাহিদার সাথে কর্মমুখী বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ। কর্মমুখী বাধ্যতামূলক শিক্ষানীতি গ্রহণ। আসো শিক্ষার্থী, তাহলে এই পয়েন্টটা সম্পর্কে আমরা একটু জানি, যে অর্থনৈতিক চাহিদার কর্মমুখী বাধ্যতামূলক শিক্ষানীতি গ্রহণ। এইটা কি, যে তোমার আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যা সমাধান করতে হলে শিক্ষা ব্যবস্থা কি করতে হবে, পরিবর্তন আনতে হবে। এই সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের কি করতে হবে, যে তোমার কারিগরি শিক্ষার প্রতিও আমাদের কি করতে হবে, দৃষ্টি দিতে হবে, কারিগরি শিক্ষাটাকেও গুরুত্ব দিতে হবে। এর ফলে কী হবে, যে তোমার কৃষি ও শিল্পক্ষেত্রে নিয়োগ বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ে, মানে সমস্ত জায়গায় মাঠ পর্যায়ে তোমার বাস্তবভিত্তিক ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এইটার মাধ্যমে অনেক বেকার লোক এর সাথে সম্পৃক্ত হবে, তাতে করে আমাদের দেশের বেকারত্ব অনেকটাই কমে যাবে এবং অনেকটা বেকারত্ব নিরসন করা সম্ভব হবে বলে আশা করা যায়। তাই তো শিক্ষার্থী, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে দেখো, যে পর্যাপ্ত পরিমাণ ঋণ সুবিধা। 8 নম্বর দেখো আছে পর্যাপ্ত পরিমাণে ঋণ সুবিধা। পর্যাপ্ত পরিমাণে ঋণ সুবিধা। এটা দেখো যে
শিক্ষার্থী অনেকে টাকার জন্য কিন্তু অনেক কাজ আটকিয়ে থাকে, তাই তো? তাই এই যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থসংস্থান দেয় যেসব প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে যদি আমরা ঋণের ব্যবস্থা করতে পারি, স্বল্প সুদে যদি আমরা ঋণ বিতরণ করতে পারি, তাহলে কি হবে, আমাদের বেকারত্ব কিন্তু অনেক নিরসন হবে। কারণ কি, এই যে প্রতিষ্ঠানগুলো থেকে, এইসব সংস্থাগুলো থেকে যদি বেকাররা স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা ঋণ গ্রহণ করার মাধ্যমে বিভিন্ন কাজের করতে পারবে। ধরো বিভিন্ন ধরনের হাঁস মুরগি পালন করতে পারবে, গরু ছাগল এগুলো খামার করতে পারে। এই সব করার জন্য বা কোনো ব্যবসা পরিচালনা করতে পারে। এটা যদি হয় তাহলে আমাদের কি হবে, বেকারত্ব কিন্তু অনেকটাই থাকবে না। এজন্য আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ঋণের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের কি হবে, বেকারত্ব অনেকটাই দূর হবে। তাহলে শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো যে আমরা বেকারত্ব কীভাবে নিরসন করতে পারি। এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা আরেকটু বাসায় বসে পড়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবা যে কীভাবে বেকারত্ব নিরসন করা যায়। এর মাধ্যমে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তাহলে শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আগামীতে আবার অন্য ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।